চর্চার অভাবে শরীর চর্চার অভাবের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা বেড়ে যাচ্ছে। অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। দেখেন, কথাটা কিন্তু মিলে যায় অনেকের সাথে, আমার সাথে অন্তত মিলে যায়। কাজের এত ব্যস্ততা থাকে, ডাক্তারের কাছে আমার শরীরে ছোট ছোট রোগ দেখা দিচ্ছে, আমি যাব যাব করেও ডাক্তারের কাছে যেতে পারছি না। কেন? অতিরিক্ত কাজের চাপের কারণে। অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। শহরে যারা যান্ত্রিক জীবন যাপন করে, সকাল 8টায় অফিসে যেতে হয়, রাত 8টায় অফিস থেকে ফিরতে হয়, এই ধরনের মানুষ আমরা অনেকেই রয়েছি, অমানবিক পরিশ্রম করি। তাদের জন্য এই সেন্টেন্সটা খুবই প্রযোজ্য। অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। এর ফলে ছোটখাটো রোগগুলো বড় সমস্যায় পরিণত হয়। কত সুন্দর কথা বলেছে। আজকে সামান্য একটা সিমটম দেখা দিল শরীরে, আমি মনে করছি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন একটু টাকা গুছিয়ে নি, একটু সময় পাই, অফিস থেকে ছুটি পাই, ডাক্তারের কাছে যাব। রোগ কি আমার কথা শুনবে? রোগ কি আমার জন্য বসে থাকবে? থাকবে না। বলছে এর ফলে ছোটখাটো রোগগুলো বড় সমস্যায় পরিণত হয়। তাছাড়া মানসিক স্বাস্থ্যের উপরও এই জীবনযাত্রার বিরূপ প্রভাব পড়ছে। মানসিক স্বাস্থ্য কেমন? আপনার যদি রোগ হয়, আপনি পরিশ্রম করতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না, আপনার ফ্যামিলি চলবে না। এটা আপনার মানসিক স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। হুম। বলা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, মনে রাখতে হবে, হেলথ ইজ ওয়েলথ। একজন 1 কোটি টাকা, একজন কোটিপতি মানুষ, কিন্তু সে অসুস্থ, এই ধরনের মানুষ সুখী? নাকি যে শাকঅন্ন খেয়ে কুঁড়ে ঘরে থেকেও সুস্থ শরীরে জীবন যাপন করে, এই লোকটা সুখী? বলেন তো। আমার মনে হয় দ্বিতীয় যে মানুষটার কথা বললাম, এ কিন্তু সুখী। হুম। বলা হচ্ছে মানিড সিক ম্যান ইজ নট ওয়েল, বাট আ পুয়ার হেলদি ম্যান ইজ ওয়েল। গরিব কিন্তু স্বাস্থ্যবান। আসলে স্বাস্থ্যই সম্পদ, এটা কখন বোঝা যায়? যখন দেখবেন আমরা যেদিন অসুস্থ থাকি, তখন আমাদের কোনো কাজে মন বসে না। টাকার বিছানা করেও যদি শুইয়ে দেওয়া হয়, ভালো লাগবে না। এই জন্য বলছে যে এই মানসিক স্বাস্থ্যের উপর এই জীবনযাত্রার বিরূপ প্রভাব পড়ছে। মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখবেন আমাদের এই যান্ত্রিক যুগে মানুষের ভিতরে এই কয়েকটা কথা খুব পরিমাণে কাজ করে। মানসিক চাপ, আমরা এখানে প্রত্যেকেই কম বেশি মানসিক চাপে থাকি। উদ্বেগ, বিভিন্ন উদ্বেগের ভিতরেও থাকি আমরা। এবং বিষণ্ণতা আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 80-এর দশকে ফিরে যান, 90-এর দশকে ফিরে যান, তখন দেখবেন মানুষের টাকা ছিল না, কিন্তু তাদের স্বাস্থ্য ভালো ছিল, বিষণ্ণতা ছিল না, মানসিক চাপ ছিল না, উদ্বেগ ছিল না। কিন্তু এই যান্ত্রিক যুগে এসে আমাদের টাকা হচ্ছে, আমরা বাড়ি গাড়ি করছি, কিন্তু আমরা বিষণ্ণতায় ভুগছি। ডিপ্রেশন, আপনি জানেন জাপানের শতকরা 80% লোক বিষণ্ণতায় ভোগে। জাপান এত উন্নত দেশ, জাপানে সুইসাইড করার প্রবণতা বেশি, জাপানে বয়স্ক বৃদ্ধ লোকের সংখ্যা বেশি। অনেক বৃদ্ধ রয়েছে ঘরের ভিতরে মরে পচে যাচ্ছে, পুলিশে এসে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের দেখভাল করার লোক নাই। কি আমাদের উন্নত, কি আমাদের এই সভ্যতা, কি কাজ হবে এটা দিয়ে বলেন? আসলে এগুলা কথা বলতে গেলে পড়া ছেড়ে অন্য লাইনে কথা বলতে হয়। কিন্তু এখানে যে রিলেটেড কথাটা এসছে, মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জনগণকে সচেতন করতে কাজ করছে। শিলা আপা, এই সেন্টেন্স গুলা পড়েন তো এখান থেকে, এই দুইটা লাইন। হুম। সরকার এবং সংস্থা জনগণকে সচেতন করতে কাজ করছে। হুম, স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা এবং সঠিক খাদ্যাভ্যাস এবং শরীর চর্চার প্রচার প্রচার চালনা হচ্ছে। হুম, মানুষকে প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে। হুম, যদি আমরা আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারি, তবে সুস্থ থাকা সম্ভব। হুম, ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। হুম। স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কেবল চিকিৎসকদের নয়, আমাদের সবার। ধন্যবাদ। শেষের লাইনটা অনেক সুন্দর বলেছে, স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব। হ্যাঁ, আমার স্বাস্থ্য আমি যদি ডাক্তারের হাতে তুলে দেই, আমার স্বাস্থ্য কখনোই ভালো হবে না। একটা জায়গায় আমি পড়েছিলাম, আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। সেন্টেন্সটা খুবই ভালো লেগেছিল। দেখেন, আপনার শরীর কিসে ভালো থাকে? অনেকে আমরা এখানে গ্যাসের সমস্যায় ভুগি, ডায়াবেটিস, প্রেসার, বিভিন্ন রকমের সমস্যা। আমাকে আমার ডাক্তার হতে হবে, আমার কোন খাবারটা খেলে গ্যাস বেড়ে যায়, আমার কখন ভাত খেলে আমি অসুস্থ হয়ে পড়ি, কোন খাবারটা আমার শরীরে শুট করে না, আমার ফুড মেনু থেকে সেগুলো বাদ দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন খাবারের প্রলোভন বা লোভ সামলাতে পারি না,
তৈলাক্ত খাবারটা আমরা দেখলেই আমাদের বিভিন্ন রকমের মিষ্টি টক বা অনেক খাবার আমাদের খুব খেতে ইচ্ছা করে। আসলে কিন্তু এগুলা, আমি দেখেন অনেক দেশের ছেলে মেয়ে পড়াতে গিয়ে একটা বিষয় বুঝলাম, আমরা বাঙালিরা শুধু আমাদের জিহ্বাটাকে, আমাদের টাংটাকে বেশি প্রাধান্য দেই। আমেরিকানরা কি করে জানেন? আমেরিকানরা, সেদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল প্রবাসী বাঙালি, বলল স্যার আমেরিকার লোকেরা তেল খায় না বললেই চলে, এবং সয়াবিন তেল তারা মোটেই খায় না। তারা সয়াবিনকে বলে বিষ, অন কাইন্ড অফ পয়জন। আর আমাদের অনেক ফ্যামিলিতে রয়েছে প্রতিদিন, মানে প্রত্যেক মাসে 4 লিটার, 5 লিটার, 10 লিটার পর্যন্ত সয়াবিন তেল আমরা খাই। মাছটা ভাজি করি, আমরা মাংসে এত তেল ব্যবহার করি। যারা প্রবাসী বাঙালি আমাদের গ্রামে অনেকে রয়েছে, আমেরিকায় থাকে, তারা যখন দেশে আসে তখন আমাদের কোনো বাড়িতে নিমন্ত্রণ দাওয়াত করলে তারা খায় না। যদিও কখনো যায়, তারা মাংসটা পুনরায় আবার পানিতে ধুয়ে তারপরে খায়। একটু চিন্তা করে দেখবেন, আপনি যখন যে কোনো যে ইসের মানে তৈলাক্ত খাবার খাচ্ছেন, বিশেষ করে আমরা যদি খাসির গোশত রান্না করে খাই, মুরগির গোশত বা যে কোনো একটা, খাওয়ার পরে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করতে হয়। তাও তেল, তাও তেল যেতে চায় না আপনার হাতের থেকে, আঙুলে লেগে থাকে সাবান দিয়ে ধোয়ার পরেও। আচ্ছা চিন্তা করেন তো, ওই খাবারটা আমার পাকস্থলীতে, পেটের ভিতরে অনেক নাড়ি রয়েছে, পালস, সেখানে গিয়ে তেলটা লেগে যাচ্ছে, জড়িয়ে থাকছে। ওখানে তো আর সাবান দিয়ে ধোয়ার কোনো লাইন নাই, কোনো সম্ভাবনা আছে ওখানে সাবান দিয়ে পরিষ্কার করার? নাই। তো আপনি আজকে খাসির গোশত খাইলেন, গরুর গোশত খেলেন, মুরগি খেলেন, 3 দিন 4 দিন পর বা সপ্তাহ অন্ত 1-2 বার খাইলেন, এই যে তেল এই পাকস্থলী, পেটের ভিতরে নাড়িতে বিভিন্ন জায়গায় গিয়ে জড়িয়ে যাচ্ছে, ওইখানে কে পরিষ্কার করে দিবে? এটা 1 বছর 2 বছর ধরে জমতে জমতে হঠাৎ কোনো একটা সময় হার্ট ব্লক হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, তারপরে আপনাদের ডায়াবেটিস, প্রেশার, সব রোগ এই তৈলাক্ত খাবার থেকে তৈরি হচ্ছে। আমি দেখেছিলাম গত কয়েক বছর আগে কয়েকজন ফরেনার এসেছিলেন, ওনারা আসছিলেন বেলজিয়াম থেকে। তো ওনাদের দুপুরবেলার খাবারটা দেখেছিলাম, আমাদের খুলনা রয়্যাল হোটেলে ওনারা অবস্থান করছিলেন, আমাদের কোনো একটা প্রোগ্রাম ছিল ওখানে। তো শীতকালের সময় ছিল, শীতকালের সবজিগুলো ওনারা স্রেফ শুধু পানি দিয়ে সিদ্ধ করলো, করার পরে সামান্য একটু মশলা, একটু পেঁয়াজ কুচি, একটু সস, আর তেলটা দিয়েছে একেবারে 1-2 ফোঁটা নামানোর ঠিক 2 মিনিট আগে। হয়তো গুনে গুনে 10 ফোঁটা তেল দিয়েছে, তাও সরিষার তেল বা অন্য কি একটা অলিভ অয়েল জাতীয় ওদের ব্যাগে ছিল, বিদেশি তেল, সেটা ব্যবহার করেছে। এবং ওইটা ওদের কাঁটা চামচ, স্পুন দিয়ে খাচ্ছে, খুব মজা করে দেখলাম। কোনো মাছ নাই, কোনো মাংস নাই, জাস্ট শুধু সবজি। হুম। কি বলবেন বলেন, এদের খাদ্যাভ্যাস আর আমাদের খাদ্যাভ্যাস। আমরা 50 বছর, এখন তো দেখছি 20 বছর বয়সে ছেলেদের মেয়েদের চুল পেকে যাচ্ছে। তারপর আমরা 50-এর উপরে, এখন আর আমাদের পরমায়ু থাকছে না, আয়ুটা কমে যাচ্ছে। আমরা এখন 70 বছর বয়সের লোকও দেখা যাচ্ছে না। একটা সময় কিন্তু এই সংখ্যাটা আরো কমে যাবে। কিন্তু আপনি দেখবেন আপনার মা বাবা, আপনার দাদা দাদি, তারা 100 বছরের উপরে বেঁচে ছিল। এখনো গ্রাম অঞ্চলে খুঁজলে 2-1 জন পাওয়া যায়। 90 আপ বয়স, 100+। কিভাবে সম্ভব? তাদের লাইফ স্টাইলটা ছিল সম্পূর্ণ অথেন্টিক, তারা প্রাকৃতিক খাবার খেয়েছে, তারা প্রকৃতির সঙ্গে মিশেছে। একটা বিষয় কি কেউ চিন্তা করে দেখেছেন? আমি কিন্তু এটা খুব করে লক্ষ্য করি। আমি গ্রামে গেলে সারাদিন কিন্তু আমি মাটির উপর দিয়ে খালি পায়ে হেঁটে বেড়াই, কখনো চটি পায়ে দেই না, স্যান্ডেল। কিন্তু এখানে একটু ভেবে দেখেন তো, আমরা যারা ঢাকা শহরে বা যে কোনো শহরে যারা 4 তলা 5 তলার উপর বসবাস করি, আপনি কি বছরে কখনো আপনার পাটা, পায়ের তালুটা কি মাটির সঙ্গে স্পর্শ করাতে পারেন? পারেন না। হুম। আপনি ফ্লোরে হাঁটছেন, স্যান্ডেল খুলে, চটি খুলে আপনি যদিও হাঁটছেন, এটা তো মাটির সংস্পর্শ আসছে না। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? সকালবেলায় আপনার বাড়ির পাশে যদি কোনো খোলা মাঠ থাকে, মাঠের উপরে যে শিশির পড়ে না বিন্দু বিন্দু, ওই শিশিরের উপর দিয়ে যদি খালি পায়ে হাঁটতে পারেন, আপনার 100 বছর বয়স হবে, কিন্তু আপনার চোখের দৃষ্টি শক্তি যাবে না। আর এখন তো আমাদের 15 বছর কেন, 6-7 বছরের বাচ্চাদেরও দেখি এই কিন্ডার গার্ডেন প্লে স্কুলে পড়ে, তারা চোখে চশমা ছাড়া যেতে পারে না, ছোট ছোট অক্ষর নাকি তারা দেখতে পারে না। আমি অবাক হয়ে যাই। আরো অনেক সমস্যা আছে। তো আসলে এটা, এই বিজ্ঞানের যে কথাটা বললাম না, আমি যখন গ্রামের বাড়িতে মাসে একবার যাই বা যখন সময় হয়, আমি কিন্তু ওই বাড়ির পাশে যে মাঠ আছে, ওই খোলা মাঠে কিন্তু সবুজ ঘাসের শিশিরের উপরে হাঁটার চেষ্টা করি সকালে। সব দিন হয়তো হয় না, কিন্তু এইটা আমি সেদিন একটা আর্টিকেলে পড়লাম, এক ডাক্তার লিখছে, উনি চক্ষু বিশেষজ্ঞ। তো বলছে চোখের দৃষ্টি ভালো রাখার জন্য সকালবেলায় বা দিনের 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা হলেও আপনাকে মাটির রস আপনার পায়ে লাগাতে হবে। কিন্তু আমরা পারি? আমি 5 তলার উপরে থাকি খুলনা শহরে, আমার তো নিচে নামার বা আমার সেই ধরনের কোনো সুযোগ নাই।
আমি ফ্লোরে হেঁটে কি করবো? আমার তো মাটির সঙ্গে কোনো সংযোগ নাই, কেন আমি অসুস্থ হব না? আমাদের শরীর কিন্তু একটা প্রাকৃতিক উপায়ে গঠিত। দেখবেন আমাদের খাবার সময়ে খাবারটা যখন প্রায় সঠিক হয় তখন আমাদের একটা কিন্তু ঢেক ওঠে। হ্যাঁ, আমরা কিন্তু ঘুম পেলে আমাদের ঘুমের একটা হাই আসে, তাই না? আমরা যখন ক্লান্ত হয়ে যাই, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু বলে যে এখন একটু ঘুমিয়ে নাও। শরীর কিন্তু সংকেত দেয়, সাড়া দেয়। উপরের প্রকৃতি আর আমাদের এই দেহের প্রকৃতি একই। তো যাই হোক, ওই লাইনে আমরা কথা পরে বলবো, আমরা এই প্যাসেজটা একটু অ্যানালাইসিস করে করে পড়ি। স্বাস্থ্যই সম্পদ, প্রথম সেন্টেন্স। তাহলে এই বাংলার ইংরেজি কি হবে? হেলথ ইজ ওয়েলথ। আমি কিন্তু এতদিন দেখেন আপনাদের এই ছোট ছোট বাক্যগুলো করাতাম, তাই না? এগুলো দিয়ে কিন্তু আসলে ছোট ছোট ট্রান্সলেশন করা যায়। রনি ডাক্তার হবে, তোমরা এখন লিখবে, 1 ঘন্টা সময় লাগবে, আমি শিক্ষক হইব। এগুলো তো শর্ট ট্রান্সলেশন। কিন্তু কথা বলার জন্য আপনি এই যে স্বাস্থ্যের উপরে কথা বলছেন, আপনাকে বললাম কোভিড-19 নিয়ে কথা বলেন, ইলেকট্রিসিটি নিয়ে কথা বলেন, ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলেন, তখন তো আপনাকে ওই ছোট ট্রান্সলেশন কাজে লাগবে না। প্রাথমিক পর্যায়ে এগুলো শিখতে হবে, কিন্তু বড় বড় প্যাসেজ ট্রান্সলেশন, প্যাসেজ অ্যানালাইসিস আমাদের শিখতে হবে। তো বলা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। কি বলা হচ্ছে? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কিন্তু বর্তমান সময়ের জীবনযাত্রার ফলে মানুষ নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বাক্যটা অনেক বড় একটা বাক্য, কিন্তু বর্তমান সময়ের জীবনযাত্রার ফলে এইটুকুর ইংলিশ কি হবে? এখানে but সাবজেক্ট কি? হুম, but বলেন হচ্ছে বাট but the present লাইফস্টাইল, ডিউ টু প্রেজেন্ট লাইফস্টাইল। হুম, মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। বলছে হাউএভার, ডিউ টু মডার্ন লাইফস্টাইল, পিপল আর ফেসিং ভেরিয়াস ফিজিক্যাল প্রবলেমস। পিপল আর ফেসিং ভেরিয়াস ফিজিক্যাল প্রবলেমস। মানুষ এখন নানা রকমের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এইটা একটু ইংলিশে পড়ে ফেলেন তো একবার, হেলথ ইজ ওয়েলথ হাউএভার ডিউ টু। health is well. However, due to the modern lifestyle, people are facing various physical problems, especially unhealthy eating habit and lack of exercise are increasing diabetes, high blood pressure, and obesity. Obesity, হ্যাঁ, many people cannot। Many people cannot undergo regular health checkups due to work pressure. As a result, minor illness turn to major problems. Moreover, this lifestyle is having an adverse effect of mental mm, health, mental health. Stress, anxiety, and depression have become very common issues nowadays. The government and various health organizations are working to raise public awareness. Health health camps, free medical checkup, and the promotion of healthy eating habits and exercise are being conduct. People are being advised to exercise for at least 30 minutes every day. প্রতিদিন 30 মিনিট হাঁটতে বলা হচ্ছে। ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার, if we can change our lifestyle, it is possible to stay healthy. In the future, advanced medical technology will open new doors of possibilities for us. Health protection is not just the responsibility of doctors, but of all of us. দেখেন, বলছে ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, যদি আমরা আমাদের জীবন অভ্যাস, আমাদের জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন করতে পারি, ইট ইজ পসিবল টু স্টে হেলদি, তাহলে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব। বলছে যদি আমরা আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারি, এইটুকের ইংলিশ কি হবে? যদি আমরা আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারি। দেখেন বড় বড় সেন্টেন্সকে কিভাবে সহজে করা যায়। বলছে ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, ইট ইজ পসিবল টু স্টে হেলদি। অর্থাৎ বলছে যে যদি আমরা আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারি তবে সুস্থ থাকা সম্ভব। ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। কি বলছে? ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এইটুকুর ইংলিশ কি হবে? ইন ফিউচার, ভবিষ্যতে। ইন ফিউচার, ভবিষ্যতে
অ্যাডভান্সড মেডিকেল টেকনোলজিস উইল ওপেন নিউ ডোরস অফ পসিবিলিটিস ফর আস। বলছে যে ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আজকে একটা নতুন নিউজ দেখলাম, আমেরিকার একদল বিজ্ঞানীরা মানে অত্যন্ত একটা শুভ সংকেত বা একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। আজকে নিউজটা দেখলাম আমি একটু আগে, বিকেলের ঘটনা। তারা তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছে। অর্থাৎ মনে করেন এইখানে বিদ্যুৎ কেন্দ্র, আমি যেখানে বসে আছি, এইখান থেকে 8 কিলোমিটার দূরে একটা সাব স্টেশনে, বিদ্যুতের সাব স্টেশনে তারা বিদ্যুৎ পাঠিয়েছে লেজার প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ আলোক রশ্মি ব্যবহার করে, কোনো তার ছাড়া। তাহলে আমরা কোন যুগে প্রবেশ করতে যাচ্ছি একটু চিন্তা করে দেখেন। এখন এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, অনেক রকমের প্রশ্ন সমস্যার সমাধান কিন্তু দিয়ে দিচ্ছে। আপনি এক রকমের একটা ডিজাইন করে দিবেন, সেটা আরো অনেক ডিজাইন করে দিচ্ছে এআই, অনেক কিছু করে দিচ্ছে। তো এই তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব। এই যে দেখেন, এই বর্ষাকালে বা যখন ঝড় হয়, তখন আমি দেখেছি গ্রামাঞ্চলে ঝড়ে গাছপালা ভেঙে গিয়ে, আমার গ্রামে একবার একটানা 15 দিন বিদ্যুৎবিহীন ছিল প্রত্যন্ত অঞ্চলে আমাদের গ্রামটা। এখন অবশ্য আর ওইভাবে নাই, এটা অনেক আগের ঘটনা। তা 15 দিন যদি বিদ্যুৎবিহীন থাকে, চিন্তা করেন সেই এলাকার ফ্রিজ বা টিভি বা অন্য সবকিছুই তো ভেঙে পড়ে। বিদ্যুৎ ছাড়া 1 সেকেন্ড আমরা চলতে পারি না। তো এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগেও আমাদের কিন্তু বিদ্যুৎ যাবে না। মনে করেন খুলনায় বিদ্যুৎ উৎপাদন করে বা ঢাকাতে বিদ্যুৎ উৎপাদন করে আকাশ পথে সেই বিদ্যুৎ চলে আসবে খুলনায়, ঢাকায়, কুষ্টিয়ায়, ফরিদপুরে, তারপর বরিশাল, বিভিন্ন জায়গায়, কক্সবাজার, অর্থাৎ এক জায়গায় বিদ্যুৎ উৎপাদন হবে, চলে যাবে অন্য জায়গায়, এখন আর তারের সংযোগ লাগবে না। তাহলে কত সুন্দর একটা ব্যবস্থা না? তো সেই কথাই বলছে যে ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কেবল চিকিৎসকদের নয়, আমাদের সবার। স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কেবল চিকিৎসকদের নয়, আমাদের সবার। এই বাক্যটা কেমনে করব? এটা কি হবে দেখেন, হেলথ প্রোটেকশন, স্বাস্থ্য সুরক্ষা ইজ নট জাস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ ডক্টরস বাট অল অফ আস। আমাদের সবার, আবার শুনি, হেলথ প্রোটেকশন, স্বাস্থ্য সুরক্ষা ইজ নট জাস্ট দ্য রেসপন্সিবিলিটি, কেবল দায়িত্ব নয়, অফ ডক্টরস, ডাক্তারদের, বাট অল অফ আস, আমাদের সবার। কি হবে? বাট অল অফ আস, আমাদের সবার। এই দায়িত্বটা শুধু ডাক্তারদের না, এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার। তো দেখেন, এইখান থেকে আমরা আবারও একটু বাংলা দেখে দেখে ইংরেজি করার চেষ্টা করব। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু বর্তমান সময়ের জীবনযাত্রার ফলে মানুষ নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো হেলথ ইজ ওয়েলথ, পরের বাক্যটা হচ্ছে কিন্তু বর্তমান সময়ের জীবনযাত্রার ফলে, বাট বলছে হাউএভার ডিউ টু মডার্ন লাইফস্টাইল, আধুনিক জীবনযাত্রার ফলে কি হচ্ছে? পিপল আর ফেসিং ভেরিয়াস ফিজিক্যাল প্রবলেমস, পিপল আর ফেসিং ভেরিয়াস ফিজিক্যাল প্রবলেমস, এই আধুনিক অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। আসলে কথাটা সত্য। দেখেন, আমরা, বিশেষ করে আমি, সোহাগ স্যার, বা আমাদের জীবনযাত্রাটা কিছুটা যান্ত্রিক হয়ে যায়। কখনো কখনো প্রেশার এমন বেশি থাকে যে 2-1 দিন গোসলও করার সময় হয় না, খাওয়ার তো টাইম কখনো ঠিক থাকে না, অনেক বেশি প্রেশার থাকে, কল্পনা অতীত। তো এটা কেন হচ্ছে? আমরা বেশি আমাদের উন্নত জীবন বা বেশি টাকা ইনকাম বা অন্য কোনো একটা যে কোনো কারণে হোক, অথবা আমাদের দায়িত্বের খাতিরে হোক, স্টুডেন্টরা ছাড়ছে না, আমাদের কিন্তু এইভাবে সময়টা, এইভাবে জীবনটা চালাতে হচ্ছে। এটা মোটেই কিন্তু কাম্য নয়, এটা কিন্তু আমরা কেউ আশা করি না। আর এই ধরনের খাদ্যাভ্যাসের ফলে, এই ধরনের জীবন আচরণের ফলে আমরা কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যাই। এটা একটা সময় বোঝা যায় না, কিন্তু যখন বয়সের চাপ সময় গড়াবে, তখন কিন্তু এগুলা বুঝতে পারা যায়। তো আসলে সেই কথাটা বলছে যে জীবনযাত্রার ফলে, আধুনিক জীবনযাত্রার ফলে অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন শতকরা 100 জনের ভিতরে আমি মনে করি 99 জন মানুষই অসুস্থ। 101 জনও লোক পাওয়া যাবে না যে যে বলতে পারবে যে আমি 100% সুস্থ আছি। হয় ডায়াবেটিস থাকবে, নাই প্রেশার থাকবে, নাই গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে, নাই পাইলসের সমস্যা থাকবে, অথবা অন্য কোনো সমস্যা থাকবেই থাকবে। ডাক্তারের কাছে এখন দেখবেন, মানে কখনো কোনো ডাক্তারকে আপনি ফাঁকা পাবেন না। রাত 12টা, আমি এক ডাক্তারকে চিনি, রাত 1টা 2টার সময় রুগী দেখে আমাদের খুলনা শহরে। তো আমি চিন্তা করি যে কি পরিমাণ রোগের সংখ্যা বেড়েছে আর রোগীর সংখ্যা বেড়েছে। তো বলছে বিশেষ করে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা বেড়ে যাচ্ছে। এই বাক্যটা কিভাবে করব? মোরওভার বা স্পেশিয়ালি, স্পেশিয়ালি মানে বিশেষ করে। ফুড হ্যাবিট and হুম শরীর চর্চার অভ্যাসের হুম and
শরীর চর্চা অভ্যাসের কারণে, ডিউ টু রেগুলার এক্সারসাইজ, ডিউ টু রেগুলার উইথ দ্য এক্সারসাইজ। উইথ বলেন ডিউ ফেস টু। ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশার। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন বাক্যটা কি বলছে, যে স্পেশালি আনহেলদি ইটিং হ্যাবিটস, অর্থাৎ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ, এবং শরীরচর্চার অভাব। ল্যাক অফ মানে হচ্ছে অভাব, ল্যাক অফ এক্সারসাইজ। এখানে দেখেন আমরা নারী হই পুরুষ হই, আমরা কেউ কিন্তু শরীর চর্চা করি না। একটা সময় কিন্তু গ্রামের ময় মুরব্বীরা শরীর চর্চা করতো, তারা সকালে দৌড়াতো, আরো অনেক রকমের শারীরিক কসরত করতো। কিন্তু এখন আমরা বাসার ভিতরে হোক বা অফিসে হোক, সারাদিন আমাদের চেয়ার টু বেড, চেয়ার টু বেড। আর বাসার ভিতরে কতটুকুই বা হাঁটা যায় বলেন। তো বলছে যে স্পেশালি ইটিং আনহেলদি ইটিং হ্যাবিটস অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ, শরীরচর্চার অভাব, আর ইনক্রিজিং ডায়াবেটিস, এই যে ঘটাচ্ছে বা বৃদ্ধি করাচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যান্ড অবিসিটি। অবিসিটি মানে হচ্ছে স্থূলতা। দেখেন আমি দেখেছি অনেকেই তারা খুব পরিশ্রম করে, বা পরিশ্রম না, হয়তো সে স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু তার শরীর মোটা হয়ে যাচ্ছে, স্থূলতা বেড়ে যাচ্ছে। আমি অনেককে দেখেছি গ্রামে শহরে এত মোটা, 80 কেজি, 90 কেজি, 100 কেজি ওজন হয়ে যাচ্ছে। তো তাদের লাইফ স্টাইলটা আমি দেখলাম, ওই লোকটা হয়তো অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, অথবা অনেক রাত জাগে, অথবা সে রাস্তার পাশের খোলা খাবার, বিভিন্ন রকমের অয়েলি ফুড গুলো খেতে ভালোবাসে, অতিরিক্ত পরিমাণে সে মাংস খাচ্ছে, বিভিন্ন কারণে তার শরীর মোটা হয়ে যাচ্ছে। এবং একটা সময়ে ডাক্তার বলছে যে আপনাকে রাতে ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, রুটি খেতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, শশা খেতে হবে, অনেক কিছু। দেখা যায় কোনো কিছুতেই কাজে আসছে না, কেননা সে ওই তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, এইগুলা খেয়ে শরীরের অলরেডি 12টার পর 13টা বেজে গেছে। আমাদের কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। সুস্থ দেখেন, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকলে তখন মর্মটা বোঝা যায় যে কেন আমি এত অনিয়ম করেছি, শরীরের উপর এত প্রেসার দিয়েছি। ওই যে বললাম না, আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। আমরা যারা এখানে জব করি, বিভিন্ন এনজিওতে বা যে কোনো চাকরিতে আছেন যারা, বা আমাদের কথাটাও বলি, যান্ত্রিক জীবন হয়ে গেছে, সকাল 8টা অফিসে বের হতে হয়, সকাল 6টায় উঠতে হয়, আমার রুটিন করা থাকে, এই কাজগুলো করতে, এই করতে হয়। কেউ যে ফোন দিচ্ছে 5 মিনিট কথা বলবো, সেই সময়টা নাই, এত ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝে নিজের শরীরের জন্য সময় দেওয়ার মতো সময় আমাদের হয় না। তাই বলছে যে শরীর চর্চার অভাবে, ডিউ টু অথবা ল্যাক অফ এক্সারসাইজ, ইনক্রিজিং বা আর ইনক্রিজিং ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যান্ড ওবেসিটি, অ্যান্ড অবিসিটি। বলছে যে স্পেশালি, বিশেষত, আনহেলদি ইটিং হ্যাবিটস অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ আর ইনক্রিজিং ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যান্ড অবিসিটি, এগুলোর কারণে এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে কি বলছে, অনেক মানুষ, লিপিকা দিদি একটু পড়বেন, অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। হ্যাঁ, লিপিকা আপা একটু পড়বেন প্লিজ। অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না, ঘটনা সত্য। Many people হুম। cannot, many people cannot হুম। স্বাস্থ্য পরীক্ষার কারণে রেগুলার হেলথ চেক আপ, রেগুলার হেলথ চেক আপ ডিউ টু ওয়ার্ক প্রেশার। হ্যাঁ, ডিউ টু ওয়ার্ক প্রেশার, অর্থাৎ তাদের কাজের চাপের কারণে তারা কিন্তু কি করছে, তারা তাদের শরীর যে একটু ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাবে, সেই সময়টা তাদের থাকে না। তারা এত ব্যস্ত থাকে। তো এখানে কি হয়, যে বলছে যে অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। আচ্ছা, অন্যরা একটু কথা বলবেন প্লিজ, রাজু ভাইয়া বলতে পারবেন এই সেন্টেন্স গুলা, বিলকি চাপা, লিপিকা দিদি, কৃষ্ণা দিদি, এগুলো পড়তে পারবেন? এনিওয়ান ক্যান সে? এগুলো একটু পড়তে হবে। লিপিকা দিদি শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। হ্যাঁ, এর বাংলাটা একটু পড়েন, এই যে এই প্যারাটা একটু পড়বেন প্লিজ, এইটা। এখানে কি বলছে দেখেন, বলছে যে অনেক মানুষ কাজের চাপের কারণে, পড়েন। হুম। আমি হচ্ছে বলতে পারবো না স্যার আজকে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি ইনফর্ম করেছেন, এর জন্য ধন্যবাদ। তবে এর পরবর্তী দিনগুলোতে এগুলো আমরা সবাই মুখে মুখে বলবো, কারণ আমরা কিন্তু বাসায় পড়ার মতো অনেক সময় পাই না। আমরা ক্লাসে যতটুকু সময় দিব, আমাদের জন্য এইটুকু লাভ হবে। ক্লাসটা ভালোভাবে করবেন, এনজয় করবেন, দেখবেন পরবর্তীতে আপনার না পড়লেও চলবে। আচ্ছা, তো দেখেন এইটা লিপিকা দিদি একটু বলবেন কি বলছে, অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। এর ইংলিশ কি হবে? অনেক মানুষ, ইংরেজি কি? মেনি পিপল। এই দেখেন, মেনি পিপল ক্যান নট গো অথবা ক্যান নট আন্ডার গো, যেতে পারে না। কোথায় যেতে পারে না? রেগুলার হেলথ চেক আপ। কেন যেতে পারে না? ডিউ টু ওয়ার্ক প্রেশার। ওয়ার্ক প্রেশার, দেখেন বাক্যটা পেরে গেছেন, কত সুন্দর একটা বাক্য।
কি বলছে যে অনেক মানুষ, হ্যাঁ বলছে যে অনেক মানুষ, এই যে অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। আমি এখানে একটা কথা বলবো যে আমরা অনেক মানুষ রয়েছি যারা ডাক্তার ঔষধ দিচ্ছে, আমাদের কাজের এত ব্যস্ততা সেই ওষুধটাও আমরা টাইমলি খেতে পারি না, মনে থাকে না। হুম, এমন হয় না? কারণে হোমিও ওষুধ খাচ্ছি, হোমিও ওষুধ খাইতে গরম জল লাগে, এই সেই মিলাই মিশাই হ্যাঁ। বেলা ওষুধ খাইতে 8 ঘন্টা লাগে। আমি কিসের গরম জল কিসের কি, ওই এমনও হইতে পারে যে খাওয়ার আধা ঘন্টা আগেরটা একসাথে সবগুলা খাই, আবার খাওয়ার আধা ঘন্টা পরেরটাও খাওয়ার পরে একসাথে খাই, এরকম হয়ে যায়। চিন্তা করেন, আমারও কিন্তু এটা হচ্ছে, আমিও একটা হোমিও ওষুধ খাচ্ছি। তো আসলে পড়াতে পড়াতে দেখেন, আমার ওষুধ খাওয়ার কথা হচ্ছে রাত 8টায়, আমি পড়াতে বসেছি রাত 8টায়, আমার পড়ানো শেষ হবে রাত 11টা 15-এ। তো আমার ঔষধ খাওয়ার টাইমটা তো চলে যাচ্ছে, যাচ্ছে না? তো এই কথাটা বলছে অনেক মানুষ কাজের চাপের কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না। ইংলিশটা কি হবে? মেনি পিপল ক্যান নট আন্ডারগো রেগুলার হেলথ চেক আপ ডিউ টু ওয়ার্ক প্রেশার। কাজের চাপের কারণে। পরের সেন্টেন্সটা পড়েন। বলছে এর ফলে ছোটখাটো রোগগুলা বড় সমস্যায় পরিণত হয়। দেখেন কথাটা কিন্তু 100% সত্য। হুম, এর ফলে, ফর দিস রিজন, অথবা ফর দিস, এর ফলে ছোটখাটো রোগগুলা বড় সমস্যায় পরিণত হয়। ফর দিস রিজন মাইনর ডিজিজ টার্ন ইনটু লার্জ প্রবলেম। দেখেন বাক্যটা কি বলছে? অ্যাজ এ রেজাল্ট, অথবা ফর দিস রিজন মাইনর ইলনেস, ছোটখাটো অসুস্থতা, মাইনর ইলনেস মানে হচ্ছে ছোটখাটো অসুস্থতা, টার্ন ইনটু মেজর প্রবলেমস, টার্ন ইনটু মেজর প্রবলেমস, বড় সমস্যায় পরিণত হয়। আসলে কিন্তু সত্য। দেখেন, আপনি অফিসে কাজ করছেন, আপনার হাতের কাছে খাওয়ার পানি নাই, জল পিপাসা, পানি পিপাসা লেগেছে, আপনি কাজের চাপে পানি খাওয়ার কথাও ভুলে গেছেন, 2 ঘন্টা পরে গিয়ে পানি খাচ্ছেন, আপনার শরীর ঠিক থাকবে? শরীরের যন্ত্রগুলো কথা শুনবে? মেশিনে দেখবেন তেল দিতে হয়, মোবিল দিতে হয়, অনেক মেশিনে পানিও দিতে হয়, তাই না? তো আমাদের বলছে যে এই সবের কারণে এই যে নিয়মিত চেক আপ করাতে পারি না, এখানে আমরা অনেকেই রয়েছি। আর এখানে না, আমার বাংলাদেশের কথা বলছি, অনেকেই ছোটখাটো রোগ হয়, ওই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে 2-4-5 টাকার ওষুধ খেয়ে ওটা চাপা দিয়ে রাখি, ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওই রোগ ভিতরে ভিতরে বড় রোগে পরিণত হয়ে যায়। তাই বলছে যে এর ফলে ছোটখাটো রোগগুলো বড় সমস্যায় পরিণত হয়। তাহলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট, অথবা ফর দিস রিজন মাইনর ইলনেস টার্ন ইনটু মেজর প্রবলেমস। পরের বাক্যটা দেখেন। তাছাড়া মানসিক স্বাস্থ্যের উপরও এই জীবনযাত্রার বিরূপ প্রভাব পড়ছে। কি বলছে? তাছাড়া মানসিক স্বাস্থ্যের উপরও এই জীবনযাত্রার বিরূপ প্রভাব পড়ছে। এর ইংলিশ কি হবে? মোরওভার। মোরওভার মানে হচ্ছে তাছাড়া, মোরওভার মানে হচ্ছে তাছাড়া। দিস লাইফস্টাইল, দিস লাইফস্টাইল ইজ হ্যাভিং অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন মেন্টাল হেলথ। এই যে বলছে এছাড়া বা অধিকন্তু বা তাছাড়া, অথবা এই কারণে, দিস লাইফস্টাইল, এই জীবনযাত্রার পদ্ধতি বা মান, ইজ হ্যাভিং অ্যান অ্যাডভার্স, একটা বিরূপ প্রভাব পড়ছে, অ্যাডভার্স মানে বিরূপ প্রভাব, ইফেক্ট অন মেন্টাল হেলথ। দেখেন, আপনি চিন্তা করতে পারেন, অনেকেই আমরা ভাবি যে আমি যদি এখন ডাক্তার দেখাতে যাই, আমার অনেক টাকা খরচা হবে, আমার পরিবার কি করে চলবে, আমার এই কাজ কিভাবে মেনটেন করব, ওই কাজ কিভাবে করব, আমার যে ইনকাম তাতে তো আমাকে মেনটেন করা সম্ভব হবে না। এইটা কিন্তু, এই চিন্তাটা আপনার মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলে। অর্থাৎ আপনার যখন শরীর অসুস্থ হবে, তখন আপনার মনটাও কিন্তু অটোমেটিকলি অসুস্থ হয়ে যাবে, শরীরের সঙ্গে মনও কিন্তু অসুস্থ হয়ে যায়। তাই বলছে যে এই যে মানসিক চাপ, এটা কিন্তু আপনার জীবনে বিরূপ প্রভাব ফেলছে। তারপর দেখেন, মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেন্টেন্সটা কি বলছে? বলছে যে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এইটুকের ইংলিশ কি হবে? স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে চাপ। অ্যাংজাইটি, উদ্বিগ্নতা অ্যান্ড ডিপ্রেশন হ্যাভ বিকাম ভেরি কমন ইস্যুস নাউএডেজ। বর্তমান সময়ে এটা খুব একটা সাধারণ বিষয়ে পরিণত হইয়াছে। হ্যাভ বিকাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে বলেন? হ্যাভ বিকাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দেখেন, আমরা কম বেশি সবাই চাপের ভিতরে থাকি, স্ট্রেস, বিভিন্ন উদ্বিগ্নতায় ভুগি ভুগি, সেটা পারিবারিক হতে পারে, সাংসারিক হতে পারে, অথবা অন্য কোনো কারণ হতে পারে। ডিপ্রেশন তো আমাদের কিছুই ছাড়ে না। হ্যাভ বিকাম ভেরি কমন ইস্যুস নাওএডেজ। হুম। আচ্ছা, তারপরের লাইনটা কি বলছে দেখেন। এটা কে পড়তে পারবেন? আমি অনেকবারই বলছি, রাজু ভাইয়া পড়বেন, হ্যাঁ, বা অন্য কেউ, রাজু ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি?
শুনতে পাচ্ছেন? আজকের ক্লাসটাতে কথা বলছেন না, একটু আনমিউট করেন। লিপিকা দিদি পড়তে পারবেন? ইংলিশটা পড়েন, অন্তত ইংলিশ পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। কৃষ্ণা দিদি পড়তে পারবেন ইংলিশটা? কথা বলার অভ্যাস করতে হবে। হুম? হ্যাঁ, লিপিকা দিদি পড়বেন না কৃষ্ণা দিদি পড়বেন? কে পড়বেন প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, লিপিকা দিদি পড়েন তাহলে। হ্যাঁ, আপনি খুব সুন্দর পড়তে পারবেন, এটা পড়বেন এখান থেকে। আপনি এই শেষের দুইটা প্যারা একটু পড়বেন। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ভেরিয়াস হেলথ অর্গানাইজেশনস। Yes, thank you. The government and various health organizations are working to raise people awareness. Health campus, free medical checkup, and the promotion of health eating habits and exercise are being conducted. People are being advised to exercise for at last 30 minutes every day. 30 মিনিটস এভরিডে। পরে একটা রয়েছে, ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফস্টাইল। If we can change our lifestyle, it is possible to stay healthy. In the future, advanced medical technologies will open new doors or open new doors of possibilities for us. ধন্যবাদ। Health protection is not just the responsibility is doctor but of all of us. অপাস কি বলছে? এইটা দেখে দেখে, ইংরেজিটা দেখে দেখে আমরা বাংলা করতে পারি কিনা। ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, যদি আমরা আমাদের জীবন অভ্যাস পরিবর্তন, হ্যাঁ পড়েন, করি, ইট ইজ পসিবল। সম্ভব, ইয়েস, ইট ইজ পসিবল, এটা সম্ভব টু স্টে হেলদি, স্বাস্থ্যবান বা সুস্থ থাকা সম্ভব। তারপর in the future, ভবিষ্যতে advanced medical technology will open new doors of possibility for us. In the future, ভবিষ্যতে স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে এবং আমাদের ডক্টররা technologies will open new doors. তথ্য প্রযুক্তি নতুন দরজা খুলে দিবে আমাদের জন্য। হ্যাঁ, দেখেন বলছে ইন ফিউচার, ভবিষ্যতে, অ্যাডভান্স মেডিকেল টেকনোলজিস উইল ওপেন নিউ ডোরস অফ পসিবিলিটিস ফর আস, অর্থাৎ আধুনিক চিকিৎসা বিজ্ঞান ভবিষ্যতে আমাদের জন্য নতুন দিগন্ত দুয়ার খুলে দিবে। হেলথ প্রোটেকশন ইজ নট জাস্ট রেসপন্সিবিলিটি অফ ডক্টরস বাট অফ অলস। এই সেন্টেন্সটা দেখেন, হেলথ প্রোটেকশন অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা ইজ নট জাস্ট দ্য রেসপন্সিবিলিটি, কেবল দায়িত্ব নয়, অফ ডক্টরস, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য রক্ষা করা কেবল ডাক্তারদের দায়িত্ব নয়, বাট অফ অল আস। বাক্যের গঠনটা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, এই ধরনের বাক্য আমাদেরকে বলার অভ্যাস গড়ে তুলতে হবে। কি বলছে আবার দেখেন, হেলথ প্রোটেকশন অর্থাৎ স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা is not just the responsibility of doctors but of all us। বলছে কি, এই যে হেলথ প্রোটেকশন ইজ নট জাস্ট দ্য রেসপন্সিবিলিটি, এই স্বাস্থ্য রক্ষা করা কেবল ডাক্তারদের দায়িত্ব নয়, অফ ডক্টরস বাট অফ অল আস, আমাদের সবার। আপনি যদি উল্টাপাল্টা চলাফেরা করে লাইফস্টাইল করে শরীর অসুস্থ করে নেন, এইটা ডাক্তার কয়বার দেখবে? ডাক্তার তো বিজি থাকে, তাই না? বর্তমান সময়ে ভালো ডাক্তার বা ঔষধ পানির যে দাম, আসলে ডাক্তারের কাছে কয়বার যেয়ে পারা যায়। কিন্তু আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, খাওয়ার আগে হাত ধুয়ে খাবো, আমরা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাবো, আমরা একটু চাপ মুক্ত থাকবো, স্ট্রেস ফ্রি থাকবো, আমরা তৈলাক্ত খাবার এড়িয়ে চলবো, আমরা ধর্মীয় বিধিনিষেধ গুলো মেনে চলবো, একটু সংযমী থাকবো, ব্যাস আপনার স্বাস্থ্য সুরক্ষা থাকবে। কিন্তু আমরা যদি উল্টাপাল্টা চলি, রাত 3টার সময় আমি যদি ঘুমাই, ওদিকে আবার ভোরবেলায় উঠি, আমি ঠিক মতো ঘুমালাম না, খাইলাম না, তৈলাক্ত খাবার খাইলাম, আরো অনেক অনেক ইত্যাদি, ধূমপান করলাম, আমার স্বাস্থ্য কি ভালো থাকবে? আমার স্বাস্থ্য এটাও তো একটা মেশিন, একটা যন্ত্র। মেশিনে তেল ফুরালে তেল দিতে হয়, মোবিল ইঞ্জিন অয়েল দিতে হয়, তাকে বিশ্রাম দিতে হয়, আমাদের শরীরটাও তো ঠিক তাই। তো যাই হোক, এখন আমাদের মেইন ফোকাস থাকবে এইখানে। দেখেন আরো অনেক প্যাসেজ দেওয়া রয়েছে,
শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমান সময় শিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, দারিদ্র্য, শিক্ষার মানের অভাব। এটা একটু লিপিকা দিদি পড়েন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাংলাটা পড়েন, ইংলিশটা পরে করবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। দারিদ্র, শিক্ষার মানের অভাব এবং আধুনিক প্রযুক্তির অভাব অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ছে। হুম, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার অবস্থা এখনো অনেক পিছিয়ে। হুম, সরকার এবং বিভিন্ন সংস্থা শিক্ষার হার বাড়ানোর জন্য কাজ করছে। হুম, বিনামূল্যে বই, স্কুল পোশাক এবং মধ্যাহ্নভোজ সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। হুম, অনলাইন শিক্ষার ব্যবস্থা করাও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হুম, তবে শুধুমাত্র সরকার নয়, শিক্ষকদের এবং অভিভাবকদেরও তাদের দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদেরকে শেখার প্রতি উৎসাহিত করতে হবে এবং তাদের মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। হুম। যদি এই স্যার উপরে জানতে হবে, হ্যাঁ, যদি এই যদি এই উদ্যোগগুলো কার্যকরভাবে পরিচালনা করা যায়, তবে আমাদের শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভবিষ্যতে প্রযুক্তি এবং সৃজনশীল শিক্ষার মাধ্যমে একটি উন্নত ও শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ, সুন্দর পড়েছেন। এখন এখানে এর ইংলিশ দেওয়া আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, however in recent times there are many challenges in the field of education. Poverty, lack of quality education and absence of modern technology are causing many children to drop out of school. Punctuality, or particularly in rural areas, the state of education is still far behind. এইখান থেকে এই বাংলা দেখে দেখে ইংরেজি পার্ট গুলা আমরা একটু করার চেষ্টা করব। এটা একটু চেষ্টা করবেন, হ্যাঁ, রিডিং পড়বেন। এটা মাত্র 5 মিনিট এখানে সময় দিবেন, এটা পারবেন। 5টা মিনিট এখানে সময় দিতে হবে। আচ্ছা দেখেন, আমি আরো একটা বিষয় আপনাদের সামনে এনেছিলাম, এগুলো একটু দেখাতে চাচ্ছি আজকে। আমরা তো আসলে ল্যাঙ্গুয়েজটা শিখি, কিন্তু আমাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে গেলে কি কি দেখতে হয়, কি কি করতে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম আজকে। জাস্ট ওয়েট, এখানে একটা কনভারসেশন দিয়েছি। কনভারসেশনটা ছিল মিনা এবং রাজুর ভিতরে। ডায়লগটির বাংলা অনুবাদ: রাজু বলছে, হ্যালো মিনা, কি অবস্থা? মিনা বলছে, আমি মোটামুটি আছি। সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে। রাজু বলছে, কি ব্যাপার, সেই কষ্টের ব্যাপারটা কি? মিনা বলছে, আমি পরিবেশের কথা ভাবছি, যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই দেখেন, মারাত্মকভাবে, এটার ইংলিশ কিন্তু আমরা উপরে দেখতে পারবো। মারাত্মকভাবে, মনে রাখেন শব্দটা। রাজু বলছে, তুমি ঠিক বলেছো, ইউ হ্যাভ পারফেক্টলি সেইড। তুমি ঠিক বলেছো, এর ইংলিশটা কি হবে? ইউ হ্যাভ পারফেক্টলি সেইড। মিনা বলছে, তুমি জানো যে বায়ু এবং পানি আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে সেগুলিও দূষিত হচ্ছে। হুম, সেগুলিও কি হচ্ছে? দূষিত হচ্ছে। আচ্ছা, একটু ইয়ে করি। সেগুলোও দূষিত হচ্ছে। সেগুলো কি হচ্ছে? দূষিত হচ্ছে। আচ্ছা, জাস্ট ওয়েট। আচ্ছা, সেগুলো দূষিত হচ্ছে। রাজু বলছে, তুমি দেখতে পাচ্ছ যে মিলস এবং কলকারখানাগুলি মানুষের বর্জ্য এবং যানবাহনগুলিকে জলকে দূষিত করছে। মিনা বলছে, ঠিক তাই। এই যে মিনা বলছে ঠিক তাই, এর ইংলিশটা হবে অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি। দেখেন, এই ডায়লগ প্র্যাকটিস করলে সব থেকে ভালো ইংরেজিতে দ্রুত কথা বলা শেখা যায়। এমনকি লোকেরা এগুলি করতে কিছুই মনে করে না। রাজু বলছে, অপ্রীতিকর সত্য হলো, অপ্রীতিকর মানে একেবারে রূঢ় সত্য, যেটা রূঢ় বাস্তবতা হলো, আমরা যদি তা থামাতে না পারি, তবে আমাদের অবশ্যই একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মিনা বলছে, জনসংখ্যা বৃদ্ধি, শিল্প ও যানবাহনের সংখ্যা ক্রমশ এর জন্য দায়ী। রাজু বলছে, অজ্ঞানতা, অবহেলা ও স্বার্থপরতাও কম দায়বদ্ধ নয়। মিনা বলছে, কিভাবে সমাধান পাবো? রাজু বলছে, আমাদের সবার জানা উচিত, উই অল শুড নো দ্যাট। এইটুকের ইংলিশ কি? আমাদের সবার জানা উচিত, সুস্থ মন সুস্থ শরীরে বাস করে। এটা কোয়ান্টাম মেথডে প্রায় বলা হয় যে সুস্থ মন সুস্থ শরীরে বাস করে। যদি একটি সুস্থ দেহ দূষিত জায়গায় বাস করে, তবে মনও দূষিত হয়ে যায়। দেখবেন, আপনি একটা খারাপ পরিবেশে থাকবেন, আপনার মনটাও খারাপ হয়ে যাবে। মিনা বলছে, আমি মনে করি যে কঠোর আইন চালু করা উচিত এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত। রাজু বলছে, তোমার মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। মিনা বলছে, তোমাকেও ধন্যবাদ। এখানে কয়েকটা একটু কঠিন ওয়ার্ড দিয়েছি, হ্যাঁ, মানে কঠিন বলতে আমাদের আননোন ভোকাবুলারি। এই ভোকাবুলারি গুলো একটু পড়তে হবে। রাজু ভাইয়া, প্লিজ, শুনতে পাচ্ছেন? আজকের ক্লাসে উপস্থিত আছেন? আমি অনেকবার আপনাকে বলছি, আপনি হয়তো একটু মিউট ছিল, আপনি একটু বলবেন প্লিজ এইগুলা।
একটু পড়ুন তো এখানে ভোকাবুলারি গুলো আমরা একটু পড়ি। রিসেন্টলি, সম্প্রতি, ম্যাটার, বিষয়, সম্প্রতি, ম্যাটার, বিষয়, শকিং, কষ্টদায়ক, এনভায়রনমেন্ট, পরিবেশ, সিরিয়াসলি, গুরুত্ব সহকারে, পলিউটেড, দূষিত, এলিমেন্টস, উপাদান, মিলস এন্ড ফ্যাক্টরিজ, কল এবং কারখানাগুলি, হিউম্যান, মানব, ওয়েস্ট, নষ্ট, ভেহিকেল, যানবাহন, আনপ্লিজেন্ট, অপ্রীতিকর, টেরিবল, ভয়ানক, সিচুয়েশন, পরিস্থিতি, ইনক্রিজিং, ক্রমবর্ধমান, ইন্ডাস্ট্রিজ, শিল্প, রেসপন্সিবল, দায়, আনকনসিয়াসনেস, অসচেতন, নেগলিগেন্স, অবহেলা, সেলফিশনেস, স্বার্থপরতা, সলিউশন, সমাধান, সাউন্ড মাইন্ড, সুস্থ মন, সাউন্ড বডি, সুস্থ শরীর, স্ট্রিক্ট ল, কঠোর আইন, ইন্ট্রোডিউস, পরিচয় করে দেওয়া। হ্যাঁ, এইবার দেখেন এইখান থেকে আমরা এটা অতি সহজে পড়তে পারবো, আমাদের বাংলার পাশাপাশি ইংরেজিটা দেখবো। রাজু বলছে হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি খবর, বলেন কি হবে, কি খবর। হ্যাঁ, আপনি ইংলিশটা একবার টোটালি পড়ে ফেলেন, যতটুকু এখানে একটু পড়েন। রাজু হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ। মিনা, মিনা, হোয়াটসঅ্যাপ, হুম, মিনা, so হুম, a matter, it's shocking me very much. Raju, what's the matter? Hmm. Mina, I am thinking about environment which is being seriously polluted. Raju, right you are. Mina, you know that air and water are two important elements for us, but they are আচ্ছা এটা একটু ইয়ে করে দিই। দে আর বিং পলিউটেড সিরিয়াসলি। Raju, you see that mills and factories, human waste and water vehicle are polluting water. Mina, exactly so. Even people might nothing to do this. Raju, unpleasant truth is that we must face a terrible situation if we cannot stop it. Mina, overpopulation, increasing number of industries and vehicles are mainly responsible for it. Raju, besides, unconsciousness, negligence, and selfishness are not less responsible. Nina, how can we get the solution? Raju, we all should know that a sound mind lives in a sound body. If a sound body lives in polluted place, the mind must be polluted also. Nina, I think that strict law should be introduced and awareness should be created among people. Raju, thank you for sharing your opinion. Mina, thanks you too. আচ্ছা, এইটা তো ইংলিশটা আমরা পড়লাম, দুইজনের ভিতরে কথোপকথন, রাজু এবং মিনা। কিন্তু আমরা এইভাবে আমাদেরকে পড়ার অভ্যাস করতে হবে, বাংলা দেওয়া থাকবে, ইংরেজি করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা অ্যাজ উই আর বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমাদের সামনে পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় আপনি আপনার সাথে ইংরেজিতে কথা বলতে চাই, দেখবেন সেন্টেন্স গুলা কেন জানি আমার ব্রেনে আগে বাংলায় চলে আসে। এই বাংলা থেকে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো রাজু বলছে হ্যালো মিনা, কি অবস্থা, এইটুকের ইংলিশ আমরা উপরে দেখে আসছি। রাজু হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ। এইবার দেখেন মিনা বলছে আমি মোটামুটি, সরি, মিনা বলছে আমি মোটামুটি আছি, সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে। এই লাইনটার ইংলিশ কি হবে? আমি মোটামুটি আছি। দেখেন আমি মোটামুটি আছি, এর ইংরেজি আম সোসো, আম সোসো, আমি মোটামুটি আছি। সম্প্রতি একটা বিষয় আমাকে কষ্ট দিচ্ছে, কি হবে? রিসেন্টলি, সম্প্রতি, একটা কমা দিতে হবে। আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ। আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ, সম্প্রতি একটা বিষয় আমাকে কষ্ট দিচ্ছে। কে বলছে? মিনা বলছে। আচ্ছা, হুম, শখটা না দিয়ে পেইন দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, হ্যাঁ, কেন নয়। এটা সিনোনিম, পেইন দিলে আরো বেশি ভালো হয়। আ ম্যাটার ইজ পেইং মি বা পেইনিং মি ভেরি মাচ, আমাকে খুব কষ্ট দিচ্ছে। এখানে আপনি একটা নতুন শব্দ ব্যবহার করতে পারেন, পিনচিং। পিনচিং মানে হচ্ছে কষ্ট দেওয়া, পিনচিং অর্থাৎ খোঁচা মারা বা চিমটি কাটা, হ্যাঁ, পিনচিং এটা বলা যায়। তো দেখেন তারপরে মিনা যখন বলল যে কষ্ট দিচ্ছে, তখন রাজু বলছে কি ব্যাপার, মানে কোন ব্যাপারে তুমি কষ্ট পাচ্ছ। তো এইটা কি হবে? হোয়াটস দ্য ম্যাটার। হোয়াট ইজ কে আমরা শর্ট ফর্মে লিখেছি হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার। মিনা বলছে আই এম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড। বাংলাটা কি আছে দেখেন, মিনা বলছে আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আমি যখন ঢাকায় যাই তখন লক্ষ্য করি বুড়িগঙ্গা নদীর পানি, যখন এই পোস্তাগোলা সেতু পার হই বাসে করে, তখন ওই নদীর পানি থেকে এমন একটা দুর্গন্ধ নাকে আসে, তখন আমার খুব কান্না পায় যে আমরা জাতি হিসাবে কবে সচেতন হব। বুড়িগঙ্গা নদীটাকে, এইটা একটা সময় আমি
ইউটিউবে দেখেছি আজ থেকে 40-50 বছর আগে ওই বুড়িগঙ্গা নদীতে মানুষ গোসল করত, ওই পানি বাসায় নিয়ে রান্নার কাজেও ব্যবহার করত। তখন নদীর পানি স্বচ্ছ ছিল, কাচের মতো পরিষ্কার ছিল। আর এখন ওই পোস্তাগোলা সেতু পার হওয়ার সময় ওই নদীর পানিতে এত পরিমাণে ঢাকা শহরের মানুষ ময়লা ফেলে, ওই নদীকে গলা টিপে হত্যা করে ফেলেছে। নদীর পানি আলকাত্রার মতো কালো হয়ে গিয়েছে, অ্যাজ ব্ল্যাক। হ্যাঁ, তো চিন্তা করবেন, আমরা ওই ময়লাটা তো নদীতে ফেলেই নদী ভরাট হয়ে যাচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে। মানে নদীর পানি ব্রিজের উপরে বাসের যাত্রীদের নাকে খারাপ গন্ধ আভাস আসছে, বুঝতে পারছি। তাহলে এই যে কথাটা দেখেন, এই যে ডায়লগ গুলা না, একটু আগেও আমি আপনাদের যেটা পড়ালাম, এগুলা পড়ে এখান থেকে জীবনের অনেক কিছু শেখার আছে। আজকের এই প্যাসেজটা আপনারা একটু আমার ক্লাস শেষে আমি যখন পিডিএফ দিব একটু পড়বেন। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু বর্তমান সময়ে জীবনযাত্রার ফলে মানুষের নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই প্যাসেজে এমন কিছু কথা তুলে ধরেছি, দেখবেন আমাদের বাস্তবতার সাথে মিলে যায়। হুম, এখানে এই যে বলছে যে আমরা আমাদের জীবনযাত্রার পরিবর্তন করতে পারি, তবে সুস্থ থাকা সম্ভব, ভবিষ্যতে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। এখানে কোথায় একটা কথা লিখছে যে আমরা এই যে প্রতিদিন 30 মিনিট শরীর চর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন দেখবেন ফেসবুকে বা বিভিন্ন ডাক্তাররা বলছে যে শরীরকে ভালো রাখতে হলে শরীরকে আপনার কথা শোনাতে হবে। আমরা শুধু দেখবেন জিহ্বায় যা খেতে ভালো লাগে তাই খাই, ডাক্তাররা বলছে যা খেতে ভালো লাগে না তাই খাবেন। আপনি প্রচুর পরিমাণে করলা খাবেন, উচ্ছে যেটাকে আমরা বলি, এইগুলো খেতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে। আমি রাত দিন শুধু আমার অয়েলি ফুড খেলাম, আমার যা ভালো লাগছে বিভিন্ন জাঙ্ক ফুড খেলাম, শরীর ভালো থাকবে না। আমাদের আয়ু এত কমে যাচ্ছে কি দিন দিন, কেন জানেন? একটা কথা পড়েছিলাম, আপনার স্বাস্থ্য, আপনার আয়ু আপনার নিজের হাতে। কোনো মানুষ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলার হাতে অবশ্যই আছে, এটা সৃষ্টিকর্তার হাতে, কিন্তু এটাকে ভালো রাখার দায়িত্বটা আমার। গাড়ি আমার একটা মোটর বাইক আছে, এটা যদি আমি ফেলে রাখি 2-1 বছরের ভিতরে নষ্ট হয়ে যাবে, বেশি ভালো থাকবে না। কিন্তু আমি যদি এটা ধুয়ে মুছে পরিষ্কার করে প্রত্যেকদিন বাসা থেকে বের হওয়ার আগে মুছে নিয়ে যাব, আবার বাসায় আসার সময় আমি একটু পরিষ্কার করব, কেন ভালো থাকবে না? তো আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো, আর মেইন যে ফোকাস করতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করে করে অ্যানালাইসিস করা শিখতে হবে। এই যে দেখেন আরো একটা কথা এখানে বলছে যে আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কি হবে? আই অ্যাম থিঙ্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট, আমি পরিবেশের কথা ভাবছি। হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, এই যে হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড অর্থাৎ যেটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। রাজু বলছে রাইট ইউ আর, রাজু কি বলছে? রাইট ইউ আর। মিনা বলছে ইউ নো দ্যাট, তুমি জানো যে এয়ার অ্যান্ড ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য টু ইম্পর্টেন্ট এলিমেন্টস ফর আস, বাট দে আর বিং পলিউটেড সিরিয়াসলি। আচ্ছা, এখন ইংলিশ দেখে একটু বাংলা করতে হবে, ইংরেজি থেকে আমরা বাংলা করব। কে করবেন? রাজু ভাইয়া খুব সুন্দর পড়েছে, শিলা আপাও পড়ে ফেলেছে। আর কেউ পড়বেন? কৃষ্ণা দিদি পড়তে পারবেন? ইংরেজি দেখে দেখে বাংলা করবো, ইংলিশ সেন্টেন্স দেন বেঙ্গলি সেন্টেন্স। আর ইউ স্লিপিং অর আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? একটু পড়েন তো এখান থেকে, আমরা চেষ্টা করি। এখানে আমরা সবাই নিজেরা, ভুল হলে আমরা কেউ হাসবো না, আমরা সবাই শিখবো, আমরা জানবো। এখান থেকে পড়েন। মিনা, আই এম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, আমি পরিবেশের কথা ভাবছি যেটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এইখান থেকে পড়েন। রাজু, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। Important events for us, but they are being polluted seriously. তুমি ভারতের বায়ু এবং পানি খুব মারাত্মকভাবে দূষিত হচ্ছে। হুম, রাজু, ইউ সি that make them factories, human waste and water vehicles are polluting. ওয়াটার। তাহলে কি হবে? রাজু বলছে ইউ সি দ্যাট, তুমি আরো দেখেছো যে, দ্যাট মানে যে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা, হিউম্যান ওয়েস্ট, মানুষের যে বর্জ্য, ওয়াটার ভেহিক্যালস অর্থাৎ পানিতে যে যানবাহন গুলা চলে, আর পলিউটিং ওয়াটার, এরা কিন্তু পানি দূষিত করছে। আর পলিউটিং ওয়াটার, এরা পানি দূষিত করছে। মিনা বলছে এক্স্যাক্টলি সো, একেবারেই ঠিক বলেছো। লোকজন এগুলাতে কোনো কিছু মনে করে না। So, unpleasant truth is that we must face the terrible situation if we cannot stop it. এর অর্থ কি হবে?
আনপ্লিজড অ্যান্ড ট্রুথ, দেখেন অপ্রিয় সত্য কথা ইজ দ্যাট হয় যে, অপ্রিয় সত্য কথা যে উই মাস্ট ফেস, অবশ্যই সম্মুখীন হব, এ ট্রিভিয়াল সিচুয়েশন, একটা খুব মারাত্মক সমস্যা, পরিস্থিতি, ইফ উই ক্যান নট স্টপ ইট, আমরা যদি, হুম, হ্যাঁ ধন্যবাদ, ভালো পড়েছেন। দেখেন এইভাবে আমাদেরকে ইংলিশ থেকে বাংলা করার চেষ্টা করতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। হ্যাঁ, দুইটা বিষয়ই কিন্তু আমাদেরকে শিখতে হবে। কোনো আমেরিকার লোক যদি বাংলাদেশে আসে, সে যদি বাংলা শিখতে চায়, তাকে কিন্তু গ্রামার শিখে তারপরে শিখতে হবে। কারণ আমেরিকায় সবাই ইংরেজিতে কথা বলে, আমাদের দেশে সবাই বাংলায় কথা বলে। সবাই যদি ইংরেজিতে বলতো, আমরা ইংরেজি শুনে শুনে কথা বলা শিখে যেতাম। তো আমাদেরকে বাংলা এবং ইংরেজি দুইটাই খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। বাংলা থেকে ইংরেজি বলা শিখবো,